সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোল টাটা ২১ রাতের আজকের আয়োজনে। আমি ফেরদৌস আহমেদ থাকছি আপনাদের সাথে। আজ আমরা কথা বলতে চাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে নাশকতা সহিংসতার ঘটনা ঘটল এবং কতগুলো প্রাণ ঝরে গেল, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হলো, এর নেপথ্যে আসলে কারা রয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের নিটোল টাটা ২১ রাতের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি নাইমুল ইসলাম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। শুরুতেই যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই, নেপথ্যে কারা রয়েছে এই প্রশ্ন তো অনেকবার উঠছে এবং নানান দিক থেকে নানানজন বলছেন, কিন্তু এখন সন্দেহভাজন লোক গ্রেফতার হয়েছে, নানান ধরনের সিসিটিভির ফুটেজ এসেছে এবং বিভিন্ন বক্তব্য আমরা পেয়েছি। নাশকতা এবং সহিংসতার ধরন দেখে বলবার চেষ্টা হয়েছে যে কারা এর পেছনে থাকতে পারে। সুনির্দিষ্ট তথ্য আসলে কতটা মিলেছে? আপনাকে ধন্যবাদ এবং দর্শক আপনাদেরকেও শুভেচ্ছা। তবে একটু সতর্কতার জন্য বলি, আমি নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব, কিন্তু এখানে আমি প্রেস সচিব হিসেবে কথা বলতে আসি নাই। আমি যেমন আগেও আপনাদের সাথে টকশোতে আসতাম, এখনও তাই। আমার যে পোশাকটা, জামাটা, এগুলি আমার টকশোর জামা। এগুলি আমি যে প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় যে জামা কাপড় পরি, এগুলি সেটা না। এখন আপনার যে প্রশ্ন, সুনির্দিষ্ট তথ্য মানে বলতে আপনি যেটা বলছেন এটা আরেকটু সুনির্দিষ্ট করা দরকার, যে আপনি কি জানতে চাচ্ছেন, কোথায় আপনাদের মানে আপনার প্রশ্ন কোথায় আপনি মনে করছেন যে মানে সাধারণ মানুষ, সর্বসাধারণের জিজ্ঞাসা একটু সুনির্দিষ্ট করলে আমার জন্য সুবিধা। সেটা হচ্ছে সরকারের বিভিন্ন পর্যায় থেকে, আমি যদি বলি যে একদম মন্ত্রী থেকে শুরু করে নানান জায়গা থেকে বিএনপি জামাত এর পেছনে জড়িত এবং নানান ধরনের নাশকতার ধরন বলি, সহিংসতার ধরন বলি, সেটা দেখেও নানানজন বলবার চেষ্টা করেছে যে এর পেছনে বিএনপি জামাত রয়েছে। এবং যারা ধরা পড়েছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ, সেখান থেকেও পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে যে কেউ ছাত্র দলের কোনো একটি হল শাখার সাধারণ সম্পাদক। এরকম তথ্যগুলো যখন আসে তখন বিএনপি জামাতি কতটা জড়িত সেটা বলা যায়। আচ্ছা, মানে আমি আবারও বলি, দেখেন এটা তো আরও মানে বিএনপি জামাতের সংশ্লিষ্টতার যে ধারণাটা আলাপ আলোচনা হয়, সেটার মানে সঙ্গত কারণটা কোথায়? সেটা হচ্ছে যে একটা কোট আনকোট আন্দোলন, খুবই সহজ একটা দাবি। এই দাবিটার ইমপ্লিকেশন, আমি দাবিটার সাথে একমত কিনা সেই আলোচনাটাতে আমি গেলাম না আপাতত। তারা কি চায়? তারা মেধার মূল্যায়ন চায়। কোটা দিয়ে যে মানে তাদের দৃষ্টিতে অনেক মানুষ কোটায় চাকরি নিয়ে নেয়, তাদের দৃষ্টিতে তারা মনে করছিল যে মেধার তখন আর মূল্যায়ন হচ্ছে না। সবগুলি ধারণা ভুল, কিন্তু আমি তারপরেও বলবো এই ভুলটাও তাদের একটা সরলতার ভুল। সেটা তারা একটা আন্দোলনের রূপ নিল, সেইটুকু পর্যন্ত কিন্তু বিএনপি জামাতের কথা আসে নাই। কিন্তু আপনি যখন এর সহিংসতা, নৃশংসতা, নাশকতা এই ডাইমেনশনটা যখন যুক্ত হয়ে গেল এই কর্মসূচির ভিতরে, তখন এটার ধরন প্রকৃতি দেখা যাচ্ছে যে ওই জামাত বিএনপির অতীতের অনেক কর্মকাণ্ডের সাথে, যেগুলিকে বলে যে মিল খুঁজে পাওয়া যায়, প্রবণতাটা দেখা যায় যে এটা এইরকম। সুতরাং সেটার ভিত্তিতেই এটা বলা, এবং তাদের অংশগ্রহণ কতটুকু, তাদের বাইরেও আরও কেউ আছে কিনা, দেশের বাইরেরও কিছু আছে কিনা, এগুলি তো ধরেন যখন নানামুখী তদন্তের পর এগুলি বেরোবে, এগুলি একটু সময় লাগবে, এটার প্রমাণাদি সুস্পষ্ট হতে একটু সময় লাগবে। কিন্তু এটা নিয়ে কোনো সাধারণভাবে সংশয় নাই যে আমরা যাদেরকে কোমলমতি ছাত্র ছাত্রী বলি, তাদের যে আমি বলবো মানে এটা সরল শিশুসুলভ দাবি। কি দাবি? যে মানে মেধার কদর করতে হবে, কোটা থাকতে পারবে না। এই কনসেপ্টটাই ভুল। এটা আপনি আলোচনা করতে দিলে আমি করব যে আসলে কোটার যেই ব্যবস্থাপনাটা ছিল, সেখানে কোটা প্রযোজ্য হইতো অনলি ওয়ান মেধার পরীক্ষা পরপর 3টা কমপ্লিট হয়েছে, সেখানে কোনো কোটা নেই। প্রিলিমিনারি পরীক্ষা কোটার আলোচনা নেই,
আপনার রিটেন এক্সামিনেশন, কোটার ব্যাপার নাই, ভাইবাতে আপনি উত্তীর্ণ হচ্ছেন কিনা, সেখানেও কোটা দিয়ে উত্তীর্ণ হচ্ছে না কেউ। উত্তীর্ণ হওয়ার পর যারা উত্তীর্ণ হলেন তার মানে তারা সবাই মেধাবী, কারণ মেধার পরীক্ষাগুলি তারা উত্তীর্ণ হয়ে এসছেন। মেধার পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে তখন কোটা প্রযোজ্য হতো, কোটা দিয়ে তখন কিছুটা ভাগ্য নির্ধারিত হতো, কিন্তু সেখানেও আবার মেরিটের কোটা থাকতো এবং অন্যান্য। এবং মুক্তিযোদ্ধাদের যে কোটাটা ছিল, যখন ছিল তখনও মুক্তিযোদ্ধা কোটা অ্যাটলিস্ট সর্বশেষ যে কোটার চর্চা হয়েছে সেখানে 9টা এক্সামিনেশন তথ্য হিসাব নিকাশ করে দেখা গেছে যে কোনো সময় মুক্তিযোদ্ধারা 8-8.5%-এর বেশি পেত না। 30% পূরণই হয়নি। না, পূরণ হয়নি তো বহু দূরে, 8-8.5-এর বেশি কখনো হতো না। সুতরাং এই বাকিটা কিন্তু আমার মেধায় চলে যেত। এই যে মেধায় চলে যেত, এটা যে নির্দেশিত ছিল, এইটা নিয়ে একটা সংশয় ছিল। এই সংশয়টা একটু শিশুসুলভ কেন? এই সংশয়টা আগেই দূর করা সম্ভব ছিল তারা যদি খোঁজ খবর করত। এই ছেলেমেয়েরা তো মেধাবী, আমরা কোমলমতি বলি, তারা কিন্তু লেখাপড়া করে, হয় বিশ্ববিদ্যালয়ে পড়ে বা কলেজে পড়ে, হ্যাঁ, তারা তো একেবারে কিন্ডারগার্টেনের না, তো তারা চাইলে পারত, বাট আনফর্চুনেটলি এটা হয় নাই। তো ওই অংশটা পর্যন্ত কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও ভেরি সিম্পেথেটিক ছিলেন এবং এখনো আছেন। কিন্তু যখনই নাশকতা আসলো, নৃশংসতা আসলো, ওই নৃশংসতার জন্য কারা দায়ী সেখানে প্রশ্ন আসছে জামাত শিবির, এবং এর মধ্যে আরও মানে কে এই জায়গাতে ইন্ধন জুগিয়েছে, এটা কিন্তু নাইমুল ইসলাম খান ইজ নট সাপোজ টু আনসার। এটা ইনভেস্টিগেশনে বেরোতে হবে, এটা আমার বলার বিষয় না। আমি সেখানে কোনো মানে তথ্য দিতে পারবো না, এটা আমার এখতিয়ারও না, এটা আমার কাজও না, এখানে আমি ইনভলভডও না। সো এটা আমরা ভবিষ্যতে দেখব। আমরা শুধু এইটুকুই বুঝি, বাংলাদেশে অত্যন্ত অমানবিক কতগুলি দিন আমরা কাটিয়েছি, প্রায় যুদ্ধের মতো। এই জিনিসটা হওয়ার কথা ছিল না। নির্মমতা হয়েছে, নিষ্ঠুরতা হয়েছে, সহিংসতা হয়েছে, নাশকতা হয়েছে, অমূল্য প্রাণ ঝরে গেছে এবং অনেকগুলো প্রাণ ঝরে গেছে। এই দুঃখ, এই বেদনা এই জাতি অনেক দিন বহন করে যাবে, বহন করে চলবে। এবং এর জন্য যারা দায়ী, যারা এর ইন্ধনদাতা, যারা গান পাউডার ছড়িয়ে দেয়, তাদেরকে তো তদন্ত করে, এখন তদন্ত বললে অনেকে আবার কোয়ালিফাই করার জন্য বলতে চায় নিরপেক্ষ তদন্ত করে। আসলে তদন্ত যদি নিরপেক্ষ না হয়, এটা তো তদন্তই না। তবু আমি বললাম যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে, জুডিশিয়াল তদন্তের মাধ্যমে, পুলিশি তদন্তের মাধ্যমে, ফরেন্সিক মানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা আশা করব যে কোনো মানুষের এটা প্রত্যাশা যে যারা অপরাধী তারা ধরা পড়বে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া হবে, এবং যারা দোষী আলটিমেটলি বিচারিক প্রক্রিয়ায় দোষী প্রমাণিত হবে, তাদের নিশ্চয়ই সাজা হবে। এই বিষয়গুলো তো আসলে তদন্তনাধীন, আমরা তো বলছি আমাদের এর অপেক্ষা করতে হবে, তদন্ত সাপেক্ষে সবকিছু বের হবে। কিন্তু তারপরে আপনি যেহেতু শুরুতেই বললেন যে আপনি মাননীয় প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি হিসেবে কথা বলছেন না, একদমই টকশোতে আগে যেভাবে কথা বলতেন, সেই জায়গায় এটা আপনার মনে হয় কিনা যে আন্দোলনটা খুব শান্তিপূর্ণভাবে চলছিল, সেই আন্দোলনটায় হঠাৎ করে রাতে একদম স্লোগান নিয়ে যে বের হয়ে পড়া, এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে, সেই বিকৃত কারা করলো, কেন, কি উদ্দেশ্যে করলো, সেটাও তদন্তে হয়তো বের হবে। কিন্তু আপনার কি মনে হয়? তদন্ত করতে হবে কেন? তথ্যানুসন্ধানী হয়। এই যে আপনি বলছেন মাননীয় প্রধানমন্ত্রী বলল, তারপরে কি হলো, আপনি এটা কেন বলছেন? আপনি এটা কেন বলবেন? এতেই তো মানুষের পারসেপশনটা তৈরি হয় ভাই। প্রথম কথা হলো আপনি কনভিন্সড কিনা যে মাননীয় প্রধানমন্ত্রী এভাবে রাজাকারের কথাটা বলেছিলেন কি না। আপনাকে তো ফ্যাক্টস অনুযায়ী চলতে হবে। না, আমি সেটা বলিনি, আমি বলেছি পরবর্তীতে হাসপাতালে দেখতে গিয়ে এবং বিটিভি ভবন, সেই দিন মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন যে আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে, সেটা কারা করলেন, কি উদ্দেশ্য নিয়ে করলেন? আবারও বলছি,
আপনি কেন মাননীয় প্রধানমন্ত্রীকেই রেফার করতে হবে এই কথাটার জন্য? আমি সেই প্রশ্নটাই করছি। জি আপনি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতাটা শুনেছেন, জি আপনার কি মনে হয় সেখানে তিনি আসলে আন্দোলনকারীদেরকে রাজাকার না, বলেছিলেন? আমার এটা বাস, মোটেও তাইলে মনে হয় না। আপনাকে কেন প্রধানমন্ত্রী, কারণ আপনি যখন প্রধানমন্ত্রীকে রেফার করে কথাটা বলবেন, তার মানে প্রকারান্তরে আপনি ওই যারা সুযোগ সন্ধানী, যারা নাকি মানে ফেক নিউজ ছড়াচ্ছে, যারা নাকি মানুষের পারসেপশনের জগতে তছ নছ করে মিথ্যা ঢুকিয়ে দিচ্ছে, তাদের পক্ষে চলে যায়, আপনারাও জানতে। তো আমি এই জন্য বলছি, আমরা কিন্তু অনেক সময় জানতে বা অজান্তে সহায়ক হয়ে যাই ওই প্রপাগান্ডার। আমি এই জন্য বলছি যে এটা তো ফ্যাক্ট। প্রধানমন্ত্রী একটা বক্তৃতা দিয়েছেন, উনি তো গোপনে দেন নাই, প্রকাশ্যে জি উনি কি বলেছেন, বাক্যের পর বাক্য, শব্দের পর শব্দ, উই হ্যাভ হার্ড। সো আমি বলছি যে প্রধানমন্ত্রী তাদেরকে রাজাকার বলেন না, না, কোনোভাবেই উনি বলেননি। জনগণের কাছে প্রশ্ন রেখেছেন যে মেধাবী কি কেবল ইয়েরা মানে সরি, উনি প্রশ্ন রেখেছেন যে মানে রাজাকারের বাচ্চারাই কেবল মেধাবী, আমার মুক্তিযোদ্ধারা কি মেধাবী না? মানে প্রশ্নটা উল্টো করে বলেছেন, মুক্তিযোদ্ধারা মেধাবী না, কেবল রাজাকারের বাচ্চারা মেধাবী হবে। এখন এটা তো প্রশ্ন। এখন তারপরে মেধাবী হওয়া না হওয়ার ক্ষেত্রে এই প্রশ্নটা আন্দোলনের প্রসঙ্গে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, উনি এটা বলেন নাই আন্দোলনকারীরা কি সব মানে মুক্তিযোদ্ধা এবং তাদের মানে তারা কখনো মানে মেধা ছাড়া অন্য কোনো ব্যাপারে তারা মানে সহনশীল না, এটা কি সত্য? তো আমি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই কথার পরে এটাকে ভুল বুঝিয়ে না, আমি মনে করি আসলে তখনই বা তার কিছুদিন আগে থেকেও অন্যান্য পক্ষগুলি তারা যখন দেখলো মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতায় সম্পূর্ণ সলিউশনটা দিয়ে দিয়েছেন। জি কি বলেছেন? যে বিচার বিভাগীয় তদন্ত হবে। কি বলেছেন? যারা যেই অল্প কয়েকজন প্রাণ, অমূল্য প্রাণ অলরেডি তখন হারিয়ে গেছে, তাদের দায়িত্ব উনি নিচ্ছেন, তাদের পরিবারের দেখভাল করার দায়িত্ব নিয়েছেন। এবং তিনি যখন আবার এটাও বলছেন যে এই 7 তারিখে কোর্টে মানে হিয়ারিংটা হবে, এখন আপিল বিভাগ অলরেডি হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছে। এই যে এইভাবে বললে কিন্তু সাধারণ মানুষ অনেক সময় বোঝে না। তো হাইকোর্টের সিদ্ধান্তটা স্থগিত করে দেওয়ার অর্থ কি? অর্থ হইল এই মুহূর্ত থেকে, ওই স্থগিত করার পর থেকে দেশে আর কোনো কোটা ব্যবস্থা নাই, কারণ কোটা ব্যবস্থাটা উন্মোচিত হলো হাইকোর্টের অর্ডারে। সেই হাইকোর্টের অর্ডারটা আবার স্থগিত হয়ে গেল। স্থগিত হয়ে যাওয়া মানে আবার কোটালেস সোসাইটি না। আপনি আমাকে বলেন, স্থগিত হওয়ার পর যখন আর কোটা নাই, এরপরে যা হবে হাইকোর্টের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওই হিয়ারিং 7 তারিখের, অগাস্টের 7 তারিখের যে হিয়ারিংয়ের ডেট নির্ধারণ করা হলো, তারপরে এখন আপনি বলেন তো তখন কিসের আন্দোলন চলতেছিল? আন্দোলন তো ন্যাচারালি স্থগিত হওয়ার কথা, কারণ কোটা নাই, জিরো কোটা। পরে কি হবে? এটা হাইকোর্ট, তারা তো হাইকোর্টের সিদ্ধান্ত পর্যন্ত স্থগিত করাটাই সবচেয়ে যৌক্তিক। এখন এই সাধারণ সবচেয়ে যৌক্তিক কাজটা হইল না, না হয়ে কি হলো, এরপরের ঘটনা ঘটতে থাকলো। এবং এটা আমি মনে করি যে এর মধ্যে তখন সেখানেই আসলে প্রশ্ন ওঠে, আপনি যে ইন্ধনের কথা বললেন, যে কতটা আন্দোলনকারীদের, সামনের সারিতে বসা আন্দোলনকারীদের হাতে কতটা ছিল ওই আন্দোলনকে চালিয়ে নেবার, সেখানে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। এখন কথা উঠছে নানান জায়গা থেকে, এরকম তথ্য গণমাধ্যমে উঠে আসছে যে পেছনে একটা বি টিম ছিল এবং সেই বি টিমটা আন্দোলনকারীদেরকে নানান দিকে প্রভাবিত করবার চেষ্টা করেছে, এবং সেই বি টিমে যারা ছিল সেই সমস্ত সদস্যদের বিভিন্ন মানে কয়েকটি রাজনৈতিক কার্যালয়ে, বিভিন্ন অফিসে বৈঠক হয়েছে। এই তথ্যগুলো যখন আসে তখন এই প্রশ্নটা ওঠে যে এখন যে তথ্য গোয়েন্দা সংস্থা দিচ্ছে যে এরকম বৈঠক হয়েছিল, গোয়েন্দা সংস্থা কেন তখন তৎপর হয়নি? তাদের হওয়া উচিত ছিল কিনা? তো আপনি এইটা থেকে কিভাবে কনক্লুড করতেছেন যে গোয়েন্দা সংস্থা তথ্য দেয় নাই? এখন আমার কথাটা হলো, তৃতীয় পক্ষের তো এটা যেটা ধরা পড়ছে আর কি, ধরা পড়তে শুরু করেছে তখন থেকেই, যে আসলে এটা তৃতীয় না, অনেকগুলি পক্ষ তখন সক্রিয় হয়ে গেল। মানে বি টিমের কথা বলা হচ্ছে না না, বি টিম বা তৃতীয় পক্ষ হলে তো মনে হয় যেন একটা টিম, এটা একটা না, বহুমাত্রিক স্বার্থ এখানে যুক্ত হচ্ছে নানান রকম, এগুলি ভবিষ্যতে আরো বেরোবে।
এখন এই যে যুক্ত হলো এই বহুমাত্রিকতায় আমাদের রেসপন্সটা, রাষ্ট্রীয় যে রেসপন্স, এটাকে নিয়ন্ত্রণ করার বা শান্তি অক্ষুণ্ণ রাখার এই চেষ্টাটা ডিফিকাল্ট হয়ে পড়ল, চ্যালেঞ্জিং হয়ে পড়ল। নাও চ্যালেঞ্জিং হওয়াতে তারপরে আরও মানে মৃত্যু হলো, অত্যন্ত অনাকাঙ্ক্ষিত সেই সমস্ত মৃত্যু, তারপরে ধ্বংসযোগ্য। বাট আমরা যেটা জানছি না যে আরো কত জীবনহানি ঠেকানো গেছে, এটা কিন্তু আলোচনায় আসতেছে না। আমরা আলোচনা করতেছি, ধরেন সরকার এখন বলেছে 147 জন মানুষ মারা গেছে, না? খুব মূল্যবান প্রাণ, প্রতিটি প্রাণী মূল্যবান, প্রতিটি মানুষ মূল্যবান, তার ফ্যামিলি জানে, এবং সেটা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তার পরিবারের সমস্ত মানুষগুলিকে, উনি এবং ওনার বোন ছাড়া, তাদের যে নৃশংসতম হত্যাকাণ্ড ইতিহাসের, তার অনুভূতিটা আমাদের যে কারোর সঙ্গে মিলবে না। আমি কখনোই ওই সন্তান হারা মানুষটা, যার সন্তানটা হারালো এই ঘটনায়, বুঝবো না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাইতে বেশি। সুতরাং আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা কিন্তু এইটা খেয়াল করছি না যে এই যে যত সংখ্যক মানুষ মারা গেল বলে আমরা ইতিমধ্যে জানলাম, আপনি যদি তর্কের খাতিরেও ধরে নেন, সরকার বলছে 147-48, আমাদের মানে মানে প্রধান প্রধান পত্রিকাগুলির সংখ্যা কিন্তু ওই রকমই 200, 208, 10 এরকম কাছাকাছি, খুব দূরে না কিন্তু সংখ্যাটা। সো আমি মনে করি এই যে সংখ্যার মানুষগুলি মারা গেল, এটা আমরা রিয়েলাইজ করলাম, কিন্তু আমরা রিয়েলাইজ করছি না যে মেবি আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের পুলিশ, আমাদের সরকার, তাদের সকলের ভেরি সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ সিদ্ধান্তের কারণে, খুবই কৌশলী সিদ্ধান্তের কারণে আরো কত প্রাণ রক্ষা পেল, আরো কত জাতীয় সম্পদ ধ্বংস হওয়াতে থেকে রক্ষা পেল। ধরেন আমি একটা উদাহরণ দিই, বিটিভিতে যদি যেই 40-50 জন পুলিশ ছিল হাজার হাজার মানে আক্রমণকারীর ভিড়ে, এই 40 জন মানুষ যদি গুলি ছুটত, এখন আপনি কল্পনা করেন কি হইতে পারতো ওইখানে রণক্ষেত্র। টেলিভিশন রক্ষা করা যাইতো কিনা এটা তো পরের ব্যাপার, জীবনহানি হইতো। এখন কেউ কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে না যে টেলিভিশনের অনেক মূল্যবান যন্ত্রপাতি ধ্বংস হয়েছে, কিন্তু সম্ভবত ওইখানে আনাদার 100 বা 200 কিলিং থেকে আমরা রক্ষা পেয়েছি। নাও আপনি এখন মেজার করেন, আমি মানুষের কাছে এটার হিসাব নিকাশ করতে অনুরোধ করব যে টেলিভিশনের অনেক মূল্যবান যন্ত্রপাতি ধ্বংস হওয়া আর পাশাপাশি আরো অতিরিক্ত 200 মানুষের প্রাণহানি। তো সরকার তো প্রাণহানি ঠেকাতে চাইলো, সেখানে সরকার তো সেখানে টেলিভিশন রক্ষা করতে চাইল না, কারণ টেলিভিশন ধ্বংস হইলে আরেকটা টেলিভিশন গড়ে তোলা যাবে, অনেক অর্থ সম্পদ, জনগণের টাকা হয়তো এখানে ব্যয় হবে, নষ্ট হবে, কিন্তু ওই যে মূল্যবান প্রাণ রক্ষা পেল। লেট আস অ্যাপ্রিসিয়েট, আমাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে, এইভাবে অনেক প্রাণ রক্ষা পেয়েছে। কেউ বলেন, আমি খুবই অবাক হই, আরো অনেক অনেক জায়গায় আওয়ামী লীগ পারত পুরো সময়টা তাদের সদস্য সমর্থক অঙ্গ সংগঠনকে মাঠে নামিয়ে দিয়ে সারাক্ষণ একটা কনফ্রন্টেশনাল সিচুয়েশন করে মুখোমুখি সংঘর্ষ বাঁধিয়ে রেখে, অব্যাহত রেখে আর অনেক প্রাণহানির কারণ হতে। সরকার করে নাই, আওয়ামী লীগ করে নাই। এখন করে নাই যে ওই বিশ্ববিদ্যালয়ের হল থেকে নির্দেশিত হয়ে ছাত্রলীগের ওরা বেরিয়ে গেল, এটাকে সবাই ট্রল করলো। কি ট্রল করলো? যে তারা পরাজিত হয়ে বের হয়ে গেছে। কিন্তু কেউ আমরা এপ্রিসিয়েট করলাম না যে ছাত্রলীগ অনেক রক্তক্ষয় থেকে এই শিক্ষাঙ্গনকে রক্ষা করলো। এখন এটা আমরা এপ্রিসিয়েশন না করে উদারতা এখানে দুর্বলতা হিসেবে দেখানো হলো। তাও দেখাক আমার কাছে গুরুত্বপূর্ণ যে সম্ভবত অনেকগুলি প্রাণ সেখানে রক্ষা পেল, সুতরাং প্রাণ রক্ষারও প্রচেষ্টা ছিল।
তাহলে এই সমালোচনা আজকে ওঠা কতটা যৌক্তিক বা এই রহস্য খোঁজা কতটা যৌক্তিক? আমি একটি তথ্য দিচ্ছি যেটা দৈনিক আমাদের সময় এসেছে যে বিটিভি ভবনে যখন আগুন দেয়া হয় তখন মহানগরের পুলিশ কর্মকর্তা একজন উপ পুলিশ কমিশনারের নেতৃত্বে 117 জনের একটি সদস্য মানে একটি ফোর্স ওখানে পাঠিয়েছিলেন এবং তারা ফিরে এসেছিলেন। অনেকেই একদম একাধিক কর্মকর্তা যারা এখন দায়িত্বরত রয়েছেন তারা ব্যাখ্যা দেবার চেষ্টা করেছেন, সাবেক কর্মকর্তারা ব্যাখ্যা দেবার চেষ্টা করেছেন যে ওই 117 সদস্য কেন ফেরত আসলো, ওই ফোর্স যদি ফেরত না আসতো বিটিভির ক্ষয়ক্ষতি কম হতো। তারা এখন রহস্য খুঁজবার চেষ্টা করছে। আর আপনি যেভাবে বললেন যে ওখানে সেরকম হলে আরো প্রাণহানি ঘটতে পারতো, মানুষের প্রাণের চেয়ে সম্পদ বেশি, তাহলে এই রহস্য আমরা কেন খুঁজছি? রহস্য কোথায়? এটা তো প্রকাশ্য। 117 জন মানুষ যদি টেলিভিশন দখল নেওয়ার চেষ্টা করত, তাকে তো কয়েক হাজার মানুষকে ছত্রভঙ্গ করতে হইতো। এই ছত্রভঙ্গ কিভাবে করবেন? তারা তো সংখ্যায় অনেক বেশি। 117 জন গিয়ে তো মল্ল যুদ্ধ করে বিটিভিকে রক্ষা করতে পারবে না, তাদেরকে তো ফায়ার করতে হবে। তারা লিগালি অ্যালাউড, তারা যদি অ্যাটাক হয় তারা ফায়ার করবে। এখন ফায়ার করার কনসিকুয়েন্স কি? মানুষ মারা যাওয়া। তো মানুষের মৃত্যু ঠেকানোর জন্য তারা বরং দেখলো যে যতটুকু আপোষে পোড়ায় ভাঙে, কারণ তারা তো আর জানতো না তখনও যে টেলিভিশনের এত ক্ষতি করবে। তারা হয়তো আশা করেছিল কিছু গ্লাস ভাঙবে, কিছু হয়তো ফার্নিচার ভাঙবে, ভেঙে ওরা ওদের রাগ টাগ দেখিয়ে চলে যাবে। কিন্তু তারা ক্ষতিটা অনেক বেশি করেছে বটে। কিন্তু আবারও বলি, যারা অভিযোগ করেন যে মানুষের জীবনের মূল্য সরকার দেয় নাই, তো তাদের জন্য কি সরকার তাহলে পুলিশকে দিয়ে কনফ্রন্টেশন করিয়ে পুলিশের পক্ষেও কয়েক ডজন মৃত্যু এবং অন্যদিকে আমি বলবো যে মানে মাল্টিপল ডজনস সাধারণ মানুষের মৃত্যু হইতে পারত? তো আমি তো বলি আল্লাহর অনেক রহমত যে আমরা সেরকম একটা যুদ্ধ পরিস্থিতি অ্যাভয়েড করতে পেরেছি। বিটিভি ধ্বংস হয়েছে এই জন্য আমি দুঃখিত, আমার খুব খারাপ লেগেছে। আমি দেখতে গেছি, আমি মানে অসম্ভব ভারাক্রান্ত যন্ত্রপাতির জন্যও, কিন্তু আমি সন্তুষ্ট যে অনেক প্রাণ রক্ষা পেয়েছে। সেক্ষেত্রে আপনি প্রাণ যে রক্ষা পেয়েছে সেই জায়গাটাই বললেন যে মানুষের প্রাণের চেয়ে তো আর সম্পদ বড় না। আমি বিরতি দিব এবং বিরতি থেকে ফিরে এসে আমাদের দেশের মধ্যে আলোচনা হলো বিদেশ থেকে কতটা মদত ছিল সেই আলোচনাটায় যেতে চাই। সম্মানিত দর্শক, লিটল টাটা 21-এর রাতে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির। আমরা ফিরে আসবো শীঘ্রই, নিঃসন্দেহে সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি লিটল টাটা 21-এর রাতের আজকের আয়োজনে। কথা হচ্ছে গুজব এবং নাশকতা বা সহিংসতার যে ঘটনা ঘটেছে, আমাদেরকে দেখতে হয়েছে এই অপ্রত্যাশিত ঘটনা, তার নেপথ্যে কারা, সেটা নিয়েই আলোচনা হচ্ছে। আমাদের সাথে রয়েছেন আজ নাইমুল ইসলাম খান। ফিরবো আবারও আলোচনায়। বিরতিতে যাবার পূর্ব মুহূর্তে আলোচনা হচ্ছিল দেশের মধ্যে কারা কিভাবে আসলে উস্কে দিয়েছে। দেশের বাইরে থেকে আমাদের দেশে কোনো ধরনের প্রাণহানি ঘটার আগেই দেশের বাইরে থেকে তথ্য চলে আসলো বাংলাদেশে প্রাণহানির ঘটনা ঘটেছে। এগুলা তাহলে কি উদ্দেশ্যে করা হয়েছে? আগেই এক ধরনের যে গুজব বা অপপ্রচার। আচ্ছা, এটা একটা নতুন ডাইমেনশনে আপনি আলোচনা নিয়ে যাচ্ছেন। আমি এই জায়গায় একটা কথা বলি। আমার বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা রাজনীতিতে আবির্ভূত হওয়ার পরে ইতিহাসে নেই যে কোনো আন্দোলন সফল হয়েছে যার নেতৃত্বে শেখ হাসিনা ছিলেন না। আপনি আমাকে দেখান, বাংলাদেশে কোনো আন্দোলনের ইতিহাস নাই সফল, সরকারকে ক্ষমতাচ্যুত করার সামর্থ্য রাখে এরকম কোনো আন্দোলন নাই যেখানে শেখ হাসিনার নেতৃত্বে নাই। সুতরাং কেউ যদি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে হয়, আমার কনক্লুশন হচ্ছে শেখ হাসিনার নেতৃত্ব দরকার হবে। তো বাংলাদেশে যদি সমাজ পরিবর্তন করতে হয়, আমাদের যদি গণতন্ত্রে নতুন কোনো কিছু করতে হয়, শেখ হাসিনার অংশগ্রহণ এবং নেতৃত্বের প্রয়োজন হবে। এখন এটা আমি কেন বললাম বলছি, এটা ব্যতিক্রম হইতে পারে। ব্যতিক্রম হইতে পারে যে বাংলাদেশের ব্যাপারে কিছু বিদেশি শক্তি আছে। ওই যে বললাম তৃতীয় পক্ষ না, আসলে তো নানান রকম পক্ষ আছে। এর মধ্যে একটা হলো পশ্চিমা একটি দুটি তিনটি দেশের একটা মানে
শেখ হাসিনার ব্যাপারে তারা একটু মানে কি বলবো আমি, তারা অপছন্দ করে। কেন, কি অপছন্দ করে শেখ হাসিনার? শেখ হাসিনার মানে মানে কারেজ, দৃঢ়তা অপছন্দ করে, এটাই অপছন্দ করে, সহ্য করতে, অপছন্দ বলতে সহ্য করতে পারে না। তারা তারা শেখ হাসিনাকে ভয় দেখাইতে পারে না, কারণ শেখ হাসিনা কতবার তার জীবনের উপরে আঘাত, তার হত্যা করার প্রচেষ্টা, আল্লাহর রহমতে এবং অনেক ক্ষেত্রে তার নেতাকর্মীরা মানে হিউম্যান শিল্ড হয়ে তাকে রক্ষা করার চেষ্টা করেছেন মহান আল্লাহর রহমতেই। এখন সেই রকম একজন শেখ হাসিনাকে যদি মনে করেন ক্ষমতাচ্যুত করতে পারে, তাইলে আমার কাছে মনে হয় পশ্চিমা শক্তি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে কিছু একটা করতে হবে। বাংলাদেশের মানুষকে প্ররোচিত করে, এখানে প্ররোচনার চেষ্টা হয়েছে, এটা ইয়াং হোক ওল্ড হোক, শেখ হাসিনাকে টপল করা যাবে না। কারণ তারা যেটা রিয়েলাইজ করে না যে শেখ হাসিনার জন্য নিবেদিত বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে, এবং শেখ হাসিনাকে ছাড়া এই জন্যই আবার শেখ হাসিনার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি, এটাও বলে রাখি, সেই রাজনীতি আওয়ামী লীগ গঠন হওয়ার পর থেকে সবই হলো আন্দোলনের রাজনীতি। পাকিস্তান আমলে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাসীন দলের রাজনীতি করে নাই। সারাক্ষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 13.5 বছর, পাকিস্তানের 23 বছরের রাজনৈতিক ইতিহাসে তিনি 13.5 বছর জেল খেটেছেন। তো আপনি বুঝতে পারেন যে আন্দোলন কাকে বলে। শেখ হাসিনা কে, যে যিনি স্কুলে পড়ার সময় ওয়ার্ল্ড টপকে বোঝার চেষ্টা করেন। আপনি এখনকার ইয়াং রাজনীতি করতেছে, আন্দোলন করতেছে ছেলে মেয়েদের দিকে তাকান, প্রতিচ্ছবি পাবেন, উজ্জ্বল প্রতিচ্ছবি, উজ্জ্বলতর প্রতিচ্ছবি। শেখ হাসিনা ওয়ার্ল্ড টপকে গিয়ে মিছিলে অংশগ্রহণ করতেছে, ইডেন কলেজে ছাত্রী সংসদের সভাপতি নির্বাচিত হচ্ছে। সুতরাং শেখ হাসিনা কিন্তু এমন এক বিশ্ব সেরা রাজনৈতিক পরিবারের, গণতান্ত্রিক রাজনৈতিক পরিবারের, যেই দলের মূল বৈশিষ্ট্য হলো আন্দোলন সংগ্রামের ঐতিহ্য, আন্দোলন সংগ্রামের। এখন এইরকম একটা দলের বিরুদ্ধে আন্দোলন করা চারটিখানি কথা না, এই সামর্থ্য সবার হবে না। কারণ আন্দোলনের মেজাজ, আন্দোলনের জন্য মানসিক শক্তি, আন্দোলনের জন্য অকুত ভয় হওয়া, সেই রকম মানুষ নেতৃত্বে আমাদের নাই, অন্যদের নাই। আমি আবারও বলছি নাই, কারণ ওই ব্যাকগ্রাউন্ড নাই। শেখ হাসিনার দল বাংলাদেশের জন্ম দেওয়া রাজনৈতিক যে নেতৃত্ব, সেই দল পাকিস্তানের 23 বছরের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামী দল আওয়ামী লীগ, তারা 75-এর 15ই আগস্ট সেই নির্মমতার ভিতরে শেখ হাসিনা কি হারিয়েছেন? তার সকলকে, উনি আর ওনার বোন, আর কেউ নাই, সবাইকে নিঃশেষ করে দিয়েছে নৃশংসভাবে। অগণতান্ত্রিক শুধু না, এটা একটা লিগালি এস্টাবলিশড গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠিত একটা সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানকে হত্যাকাণ্ডের ভিতর দিয়ে পরিবর্তন করা হয়েছে। এবং তারপর টানা 21 বছর, এটা অনেকে এই হিসাবটা নিতেই চায় না মাথায়, আওয়ামী লীগ বাংলাদেশের জন্মদান করা রাজনৈতিক দলের নেতৃত্বের দল, মুক্তিযুদ্ধ সফলতার বিজয়ের পর মাত্র 3.5 বছর, মানে একটা ভঙ্গুর অর্থনীতির, তারপরে তাকে বাইরে থাকতে হয়েছে। তারপরে এই হত্যাকাণ্ডের পর তাকে কয়েক বছর ঢুকতেই দেওয়া হয় নাই। কিন্তু যখন উনি 81 সালে আসলেন, তারপর থেকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আবার কিন্তু তার এই আন্দোলন সংগ্রামের ইতিহাস, কারণ উনি তো বিরোধী দলে, উনি তো ক্ষমতায় না 21 বছর টানা, 21 লং ইয়ার্স উনি ক্ষমতার বাইরে, এটা সবাই ভুলে যায়। এখন যে দল 21 বছর ক্ষমতার বাইরে থেকেছে, সেই শক্তিশালী আন্দোলনের দল, তার সাথে প্যারালাল দল কোথায় বাংলাদেশে নাই। সুতরাং আমার একটা কনক্লুশন হলো, একেবারে পশ্চিমারা এসে যদি বোমার বিমান নিয়ে বাংলাদেশ দখল করে হয়তো হইতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষকে দিয়ে
জি। শেখ হাসিনাকে টপল করা, সেটা তো আপনি বললেন যে সেখানেও তাহলে নেতৃত্বে তাকেই লাগবে, এর বাইরে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমি একটু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গে আসতে চাই। সাম্প্রতিক সময়ে তিনি সাংবাদিক সুহাসিনী হায়দারকে যে একটি সাক্ষাৎকার দিয়েছেন, নিশ্চয়ই আপনিও দেখেছেন, এবং সেখানে তিনি জোর দিয়ে বলছেন হ্যাঁ আমি এখন কথা বলছি গণতন্ত্রের জন্য বলছি। কতটা গণতন্ত্রের জন্য কথা তিনি বললেন আমাদের বাংলাদেশের এই রকম চলমান পরিস্থিতিতে? আমার কাছে মনে হয় আমি বরং ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানাবো। উনি স্বচ্ছতার ভিতরে আইনের অধীনে উনি রাজনীতি করতে চাইলে রাজনীতিতে আসেন। উনি যদি রাজনীতি করতে চান, শেখ হাসিনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার রাজনীতিতে আসেন, অসুবিধা কি? রাজনীতি করার অধিকার তো তার থাকতেই পারে। সো উনি গণতন্ত্রের জন্য বলছেন, তো ওনাকে তো ওইটাতে মনোযোগ দিতে হবে। এটা তো এত ইজি না উনি যেরকম মনে করেন। উনি এর আগেও ওনার সবসময় অগণতান্ত্রিক শাসন ওনার খুব প্রিয়। উল্লেখ করব কিভাবে? ওনার যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা, এটা কিন্তু সরকারিভাবে এরশাদের ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ৮২ সালে অভ্যুত্থান করে এরশাদ ক্ষমতায় আসলেন, সঙ্গে সঙ্গে ওনার দরবারে গিয়ে হাজির ডক্টর ইউনূস। ওনাকে দিয়ে উনিও এরশাদ সাহেব ও সামরিক সরকার, সুতরাং একজন সিভিলিয়ান লোক পাইলেন যে তাকে একটু হেল্প করে একটু বন্ধু বানানো। উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে দিলেন সরকারিভাবে। এটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে তৈরি হলো। তারপরে উনি আবার রাজনীতিতে আসতে চাইলেন কবে চিন্তা করেন? 1/11-এর সময়, যখন অন্য সকল দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, উনি অস্বাভাবিক সরকারের ছত্রছায়ায় উনি রাজনৈতিক দলের ঘোষণা দিলেন এবং মিজারেবলি ফেল করলেন। উনি কিছুই পেলেন না। উনি 2-1 ডজন লোকও পেলেন না একটা কমিটি করার জন্য। হি ফেইলড, মিজারেবলি ফেইলড। বাংলাদেশের মানুষ রিজেক্টেড হিম। এবং তারপরে উনি অনেক দিন পরে প্রশ্নের জবাবে বলেছিলেন যে নেরা কখনো বেলতলায় দ্বিতীয়বার যায় না, উনিও যাবেন না। কিন্তু উনি আসলে অন্য নেরা। উনি এখন আবার গণতন্ত্রের কথা বলছেন। উনি এখন আবার বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের দাবি করছেন। উনি পৃথিবীর অন্যান্য দেশকে এবং জাতিসংঘকে বলছেন বাংলাদেশের ব্যাপারে ভূমিকা রাখতে। এটাই এইবার উনি মুখোশ খুলে করছেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন মানে পদ্মা ব্রিজ করার উদ্যোগ নেন মাননীয় প্রধানমন্ত্রী, ওয়ার্ল্ড ব্যাংক যখন টাকা দেওয়ার কথা, ওইখানে উনি একটু লজ্জার সাথে গোপনে কাজ করেছিলেন যাতে পদ্মার জন্য ওয়ার্ল্ড ব্যাংক টাকা না দেয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বাংলাদেশের নিজস্ব অর্থায়নে করার সিদ্ধান্ত নেন। আমি সংক্ষেপে বললাম বলে এইরকম। সুতরাং ডক্টর ইউনূসের ব্যাপারে আমার কথাটা হলো, ওনার ব্যাপারে আমার নিজের কিছু ডিফারেন্ট আলোচনার বিষয় আছে, সেটা আজকের প্রসঙ্গ না বলে যাচ্ছি না। তার অনেক অপরাধমূলক কর্মকাণ্ড আছে, আইনের চোখে অপরাধ, মোরালি হাইলি করাপ্ট কিছু প্র্যাকটিসেস অ্যান্ড কাজ ওনার আছে। সেগুলি একটু আমি আজকের আলোচনায় আনছি না, সময়ও হবে না। কিন্তু উনি যে রাজনীতি নিয়ে কথা বলছেন, আমি তো মনে করি, আমি নাগরিক হিসেবে বলছি, ভাই আসেন, দল করেন, রাজনীতি করেন। এইভাবে পেছন থেকে বিএনপিকে সমর্থন দেওয়া, বিএনপিকে উৎসাহ দেওয়া, জামাতকে উৎসাহ দেওয়া, হ্যাঁ, এবং উস্কে দেওয়া, এইগুলি দেশের জন্য ক্ষতিকর এবং ওনার জন্য ওটা ভালো হবে না। আমি আবারও বলছি, বাংলাদেশে শেখ হাসিনাকে উৎখাত করলে আসলে আরেকজন শেখ হাসিনা লাগবে। এখন এটা তো তাদের পাইতে হবে। বাংলাদেশের ইতিহাসে নাই, আপনিও আমার যদি ভুল হয় বলেন, শেখ হাসিনা রাজনীতিতে আসার পর কোন আন্দোলন সরকারের বিরুদ্ধে, এটা এরশাদের বিরুদ্ধে হোক, খালেদা জিয়া বিএনপির বিরুদ্ধে হোক, আন্দোলন সেগুলিই সফল হয়েছে যার নেতৃত্বে এবং অংশগ্রহণে শেখ হাসিনা এবং তার দল ছিল। তার নেতৃত্বে আওয়ামী লীগ রাজপথে আন্দোলন মাতিয়ে তুলতে পারে, এই আলাপটি তো আসলে অনেক প্রশংসিতভাবেই রয়েছে রাজনীতির মাঠে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে সাধারণ মানুষেরও বেশ কিছু কথা রয়েছে, কারণ অনেকে মিলাবার চেষ্টা করেন। উনি গণতন্ত্রের কথা বলছেন, গণতান্ত্রিক চর্চার মধ্যে উনি আসলে কতটুকু থেকেছেন, বা দেশের ক্রান্তিকালে উনি বিদেশে গিয়ে কথা বলছেন, কিন্তু দেশের সমস্ত ক্রান্তিকালে ওনাকে পাওয়া গিয়েছে কিনা, 2004-এর গ্রেনেড হামলার কথা বলা হয় যে তখন তাকে পাওয়া গিয়েছিল কিনা, 2007-এর সময়ের
আপনি এটা উল্লেখই করলেন, সেই জায়গায় কি বলবেন যারা এই প্রশ্নটা জানতে চায় উত্তরটা? আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে, এই জন্য দিব না। আপনি যা যা বলেছেন সেটাই হলো তার বিরুদ্ধে অভিযোগ এবং সেটাই সঠিক। আমি শুধু এটা বলবো, উনি আসলে একটু ওনার মধ্যে অসততা আছে, কিন্তু এটার মধ্যে একেবারে অবুঝের মতো ছেলে মানুষই ষড়যন্ত্রমূলক অসততা। এখন উনি ভেবেছিলেন এই যে গত 4-5টা দিন গেল, প্রায় যুদ্ধের মতো অবস্থা, এখানে হাজার হাজার লোকের মৃত্যু হবে, ওনার কাছে বোধহয় সেরকম ইনফরমেশন ছিল। এবং সেটা যদি হয়, বিদেশি হস্তক্ষেপ, উনার প্রথম স্টেটমেন্ট কি, বিদেশি হস্তক্ষেপ, বিদেশের ভূমিকা নিলে ওনাকে স্পেশাল ফ্লাইটে ফ্রান্স থেকে, উনি তো এখানে অলিম্পিকের জন্য আছেন, ফ্রান্স থেকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশের পরবর্তী সরকার প্রধান করে, মানে পশ্চিমারা তাকে এনে বসিয়ে দিবে। উনি কিন্তু ওই রকম একটা পরিস্থিতি মনে করছিলেন, কিন্তু হি ডিড নট রিয়েলাইজ। এই জন্য কি মধ্যবর্তী নির্বাচনের কথাও তিনি বলেছেন? তো আর কেন বলবে, এখন এটাই বলছেন। আবার এটা ভাবার কারণ নাই যে আমি কিন্তু আর ছাত্রদের কথা বলছি না, ছাত্রদের প্রতি কিন্তু আমার ভীষণ সিম্পেথি আছে, যারা একটু অবুঝের মতো হইলেও, একটু না বুঝে হলেও আন্দোলনে ছিল, দাবিতে ছিল যে কোটা যেন না থাকে, মেরিটের জন্য মূল্যায়ন হয়। তারা বুঝে বলে নাই, বাট এটা আমি এটা বুঝি। কিন্তু এর বাইরের যারা তারা কিন্তু ওই ডক্টর ইউনূসকে তাদের আধ্যাত্মিক নেতার মতো মনে করে। কেন মনে করে? ওই যে তার পশ্চিমা সম্পর্ক দেখে। কিন্তু আবারও বলছি, আমি এটা ওইভাবে কাজ করে নাই। পৃথিবী আর ওই রকম জায়গায় নাই যে আফগানিস্তানে হামিদ কারজাইয়ের মতো তাকেও এরপ্লেনে পাঠিয়ে এখানে ক্ষমতায় বসিয়ে দিবে। কারণ হামিদ কারজাইয়ের মতো একজনকে বসাতে যে বিশাল সামরিক অভিযান করতে হয়, বাংলাদেশে কোনো বোকা ছাড়া কেউ এরকম আশা করা উচিত না। আমি ডক্টর ইউনূসকে বলবো যে ওনার কিন্তু লেজিটিমেট অধিকার আছে রাজনীতি করার। আসুন রাজনীতি করুন, দল করুন, বা কোনো দলে যোগ দেন, ভাই প্রকাশ্যে বিএনপিতে যোগ দেন বা জামাতে ইসলামীতে যোগ দেন, হুইচ এভার ইউ লাইক, অথবা নিজে একটা রাজনৈতিক দল করেন। রাজনীতিতে উনি আসলে রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে বলে আমি মনে করি না, কিন্তু আমরা অন্তত পরখ করে দেখতে পারবো যে সাধারণ মানুষ কোথায় তাদের চয়েসটা প্রকাশ করে। আমি মানে তার ব্যাপারে এই জন্য ওই যে অন্যান্য বিষয়ে যাচ্ছি না আলোচনায়, এটা আজকের প্রসঙ্গের সাথে সেটা যাচ্ছে না। আমরাও নিঃসন্দেহে ওরকম কোনো প্রসঙ্গ নিয়ে বসলে সেই আলাপ তুলব। দেশের বাইরে যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে এবং সেটা উস্কে দেয়া হয়েছে এমনটাই শোনা যাচ্ছে, সেখানে বার্তাটা কি গেল বাংলাদেশের লোকজন সেখানে গিয়ে নিয়ম ভেঙে বিক্ষোভ করেছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে আবার সাজাপ্রাপ্ত হয়েছে তারা। এটা আমাদের জন্য একটু ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি করেছিল, যে তারা যদি আবার আমাদের এমপ্লয়মেন্ট মার্কেটটাতে বিরূপ কোনো সিদ্ধান্ত নিত, তাহলে আমাদের বিপদ হইতে পারত। এই জন্য আমি উৎকণ্ঠায়। কিন্তু আদারওয়াইজ আমি আপনাকে বলি যে আমেরিকাতে আপনি জানেন গাজায় নৃশংসতার বিরুদ্ধে কি বিশাল প্রতিবাদ হয়েছে, বিশ্ববিদ্যালয় আফটার বিশ্ববিদ্যালয়। এখন আপনি মনে করে দেখেন তো, আমেরিকান পুলিশ অথবা ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনগুলি কীরকম শক্ত হাতে সেই আন্দোলনকারীদের একটা সময় গিয়ে তো দমন করেছে। তো সেটা মনে করেন, এখন এত বড় স্বতঃস্ফূর্ত আন্দোলন আমেরিকার গাজার নীতিতে কি কোনো পরিবর্তন এসেছে? আসে না। এটা তো সহজ না। সেই ব্যাপারেই আসে নাই, যেখানে আমেরিকার অনেক অনেক পলিটিশিয়ানের সিম্পেথি আছে টুয়ার্ডস প্যালেস্টিনিয়ানস, টুয়ার্ডস দি লাইভস অফ গাজা, পিপল অফ গাজা। এখন আপনি দেখেন, এখানে যখন আন্দোলনটা হচ্ছে, তথাকথিত আন্দোলন, আমি পরের অংশটা, নৃশংসতার অংশটাকে ঠিক আন্দোলন বলতে রাজি না, এটা মানে সহিংসতা, এটা নাশকতা ইত্যাদি ইত্যাদি। ওই সময়টাতে এখানে এখন ধরেন সরকার বলছে 148, তো 150 ধরেন, সংবাদপত্রগুলো বলছে 200 ধরেন। তো এটা তো হইল কিউমুলেটিভ হিসাব, 1 সপ্তাহ 1.5 সপ্তাহের না। আর ওইখানে যে প্রতিদিন 80, 90, 100 জন করে এখনো মারা যাচ্ছে গাজায়, মানবাধিকার কোথায়? মানে আমেরিকা বা ইউরোপ
কোন মুখে গাজার সমাধান না করে বাংলাদেশে হস্তক্ষেপ করতে আসবে? ইউনূস সাহেব এই সাধারণ সেন্সটা নাই। আজকে আসতে পারবে না, তারা এটা নিয়ে কোনো কিছু উচ্চবাচ্য করতে পারবে না, উৎকণ্ঠা প্রকাশ করতে পারবে, সেটা তারা গাজার ব্যাপারেও করে। কিন্তু গাজাতেও তারা থামাতে পারে না। আর তুমি গাজাতে থামাইতে পারো না, যার মোর দেন 40,000 পিপল এর মধ্যে মারা গেছে, অযথা মারা গেছে, নিষ্ঠুরভাবে মারা গেছে, এবং পশ্চিমারা সেটা ইফেক্টিভলি কিছু করে নাই টু স্টপ দ্যাট। তো তাদের নৈতিক অধিকার হবে কিভাবে বাংলাদেশের এই মৃত্যু, যেই মৃত্যুর জন্য শেখ হাসিনা নিজেই কাঁদছেন, নিজেই ভারাক্রান্ত, এবং পসিবলি শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনার চেষ্টায়, শেখ হাসিনার কৌশলে আমরা আরো অসংখ্য প্রাণ বাঁচাতে পেরেছি। জি, আজকে যে প্রসঙ্গে আমরা আলাপ করছি গুজব, নাশকতার নেপথ্যে কারা, গুজবের অংশটা এখনো ওই অর্থে আলাপ হয়নি। গুজব এবং অপপ্রচার যে জায়গাটা দেশের মধ্যে, দেশের বাইরে, সেখানে অনেকেই এখন এই কথা তুলছেন সাধারণ মানুষ, যে সাইবার যোদ্ধারা তো ছিলেন, তারা এটা অনেক বেশি কন্ট্রোল করার চেষ্টা করতে কি পারেননি, ব্যর্থ হয়েছেন, নাকি চেষ্টাটাই আসলে অনেকখানি কম করেছেন, আন্তরিকতা কম ছিল? এই যে সবাই বলে সাইবার যোদ্ধা, এটা কোত্থেকে পাইছেন আপনি? সাইবার যোদ্ধা ছিল এরকম কোনো কিছু ছিল না। এটাও ওই প্রোপাগান্ডারই একটা পার্ট। কেউ সাইবার যোদ্ধা তৈরি করে নাই, বাট বিভিন্ন রাজনৈতিক দলের একটা অংশ থাকে, তারা সাইবার ওয়ার্ল্ডে পারস্পরিকভাবে যার যার কন্টেন্ট দেয় এবং এক ধরনের যুদ্ধ করে। তো সেটা না, বিরোধী পক্ষ যেখানে এতটা সক্রিয় ছিল, সেখানে বিরোধী পক্ষের তো গভর্ন করতে হয় না। বিরোধী দলের রাজনীতি কিন্তু সব সময় মজার, কারণ তাকে তো কোনো সার্ভিস ডেলিভারি করতে হয় না, তাকে তো মানুষের হেলথ কেয়ার দেখতে হয় না, তাকে তো বাজারের নিত্য পণ্যের দাম দেখতে হয় না, সরবরাহ দেখতে হয় না। কথাটা বুঝেন? তারা কেবলই মানে ভুল ত্রুটি ধরবে, কেবলই মিথ্যা সত্য মিথ্যা প্রচার করবে। সুতরাং বিরোধী দলের রাজনীতিতে কোনো দায়িত্ব নাই, মানে অ্যাপারেন্টলি দায়িত্ব নাই, দায়িত্ব থাকার কথা আছে কিন্তু প্র্যাকটিক্যালি দায়িত্ব নিবে না, আর সমস্ত দায়িত্ব সরকারের। সুতরাং সরকারকে একদিকে গভর্ন করতে হয়। তার মানে সরকার তার সাইবার যোদ্ধা হোক কিংবা সড়কের যোদ্ধা হোক, তাদেরকে নামাইতে পারে না, কারণ এই রকম করে নামালে তারা হয়তো প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবে, কিন্তু এটার অর্থ হবে আরো জীবনহানি। এই জীবনহানি হলে সেটা আবার সরকারেরই এটা ব্যর্থতা একদিকে, অন্যদিকে সরকারেরই গ্লানি। সরকার এটা চায় না, শেখ হাসিনা এটা চায় না বলেই তার পদক্ষেপগুলির মধ্যে এমন অনেক পদক্ষেপ হয়েছে সেখানে লোকজন ইন্টারপ্রেট করছে যে ছাত্রলীগ ব্যর্থ হয়ে হল থেকে বেরিয়ে গেছে। ছাত্রলীগ ব্যর্থ হয়ে হল থেকে বের হয় নাই, ছাত্রলীগ নির্দেশিত হয়ে কনফ্রন্টেশন এড়ানোর জন্য চলে গেছে। তাদের এই মহতি সিদ্ধান্ত অন্যেরা দুর্বলতা হিসেবে দিয়ে তারা আসলে খেপাতে চেয়েছিল ছাত্রলীগকে, কিন্তু আওয়ামী লীগ ছাত্রদেরকে খেপতে অ্যালাউ করে নাই। এবং আপনি বললেন ছাত্রলীগ সরে এসেছে, তাতে বরং অনেক বেশি প্রাণহানি যেটা আরো হওয়ার সম্ভাবনা ছিল সেটা থেকে আমরা রক্ষা পেয়েছি। আমি বলছি আপনার একটু মানে বিশ্বাস হচ্ছে না? সেটা নিঃসন্দেহে সেরকমটাই, কারণ যত বেশি সহিংসতা, যত বেশি নাশকতা, সেখানে প্রাণহানির সংখ্যা বাড়তেই থাকবে। এটা বাড়বে বই, কখনোই কমবে না। একদম শেষ করতে হবে সেখানে। সব শেষ যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কারী ছিলেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু তাদের এই দাবি মেনে নেওয়া হয়েছে, বিশেষ করে তাদের মূল যে দাবিটা ছিল সেটা মেনে নেওয়া হয়েছে, এজন্য তারা আন্দোলন প্রত্যাহার করেছে। সেই জায়গাটা থেকে আমরা এখন কতটা শঙ্কামুক্ত হতে পারি? সামান্য, কারণ অলরেডি কিন্তু তাদের নিয়ন্ত্রণে নাই, তারা ওটা রিয়েলাইজ করেছে। আমার ধারণা এই যে থ্রেটটা, এই থ্রেটটা অনেক দিন কন্টিনিউ করবে, কিন্তু সরকার তাদের, আমি বলবো যে ইন্টেলিজেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এটাকে হয়তো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে, এবং আমি মনে করি ইনশাল্লাহ সফল হবে, এবং জনস্বার্থ, জনজীবন স্বাভাবিক অবস্থায় চলে আসবে। কিন্তু একটা মানে থ্রেট লেভেল বেশ কিছুদিন কন্টিনিউ করবে, কারণ
এদের মধ্যে যারা জড়িত হয়েছিল তারা আসলে শেখ হাসিনার সরকারকে ব্যর্থ করে, ক্ষমতাচ্যুত করে তারা যেন তেন ভাবে দেশ বিদেশের মানে ভূমিকা দিয়ে ক্ষমতায় আসতে চায়। খুব বেশি সহজ হবে কিনা, কারণ তারা যে ব্যানারে করতে চেয়েছিল ব্যানারটা তো এখন সরিয়ে নেওয়া হলো, তাহলে তাদের কাজ সহজ হবে। তারা আবার একটা নতুন ব্যানার আমদানি করবে হয়তো, উই হ্যাভ টু ওয়েট এন্ড সি। কিন্তু আমি বলবো যে এটা তো ইতিমধ্যে তো অনেকখানি শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, জনজীবন অনেকখানি ধাপে ধাপে কিন্তু মানে স্বস্তিকর পর্যায়ে এসছে। কিন্তু এটা চূড়ান্তভাবে সমাধান হয়ে গেছে বিষয়টার, সেটা আমি এখনো মনে করি না যে চূড়ান্ত কথা বলার সময় এসছে। আমাদেরকে সতর্কভাবে আরও পদক্ষেপ, আরও কাজ, অনেক কিছু করতে হবে। আর এই যে ধ্বংসযজ্ঞের কারণে এই যে মানুষের চলাফেরা বিঘ্নিত হইল, এই যে মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলটা বন্ধ, এটা কতদিনে চালু হবে? ততদিন যে মানুষের যাতায়াতের যে সংকট হবে, যদি এক্সপ্রেসওয়েটা চালু না হয় মানুষের যাতায়াতের যে সংকট হবে। আপনি চিন্তা করেন, আমাদের যদি ডিজাস্টার ম্যানেজমেন্টের যে অফিসটা ধ্বংস হলো, এটা যদি সামনে কোনো একটা ডিজাস্টার আসে সেটার কোঅর্ডিনেশন করার জন্য আমাদের যে টেকনোলজি, এটা পুরো ছারখার হয়ে গেছে। অসংখ্য ক্ষতি হয়ে গেল আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হলো, আমাদের সম্পদের ক্ষতি তো হলোই, শিক্ষার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। এরকম অনেক ক্ষতির হিসেব হয়তো সামনে আসবে। আপনি যেটা বললেন যে খুব সহজে শান্ত হয়তো হবে না যারা পেছনে রয়েছে, এবং ওয়েট অ্যান্ড সি তো বললেন, আসলেই তাকে দেখতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেবার জন্য, সেই সাথে কৃতজ্ঞতাও জানাচ্ছি। সম্মানিত দর্শক, নিটোল টাটা 21 রাতের আয়োজন আজকের মতো এখানেই শেষ করছি। এবং যে কথাটা নাইমুল ইসলাম খান বললেন যে আসলে আমাদের তাকিয়ে থাকতে হবে, দেখতে হবে সামনের দিনগুলোতে আরও কি ঘটতে যাচ্ছে, সেখানে সতর্ক থাকাই বোধহয় আমাদের সবচেয়ে বেশি সমীচীন হবে। কারণ সতর্ক না থাকলে যারা পেছনে রয়েছে বিনাশকারী বা নাশকতা সৃষ্টিকারী, তারা আবারও মাথাচাড়া দিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের প্রাণনাশ কিংবা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস থেকে শুরু করে আরও অনেক বিভৎসতা ঘটাতে পারে। সেই জায়গায় আমরা প্রত্যাশা রাখতেই চাই যেন আমাদের দেশ ভালো থাকে, আমাদের দেশের মানুষ, আমরা সবাই ভালো থাকি, ভালোভাবে চলতে পারি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।